দেখা যায়? জি স্যার। হ্যাঁ স্যার। সবাই কি দেখতে পারতেছো রে? ইউনিট 1 লেসন 1 পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। ঠিক আছে সবার? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলি, দেখো সেটা হলো ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার গুলো আছে, আসলে অনেকেই বলে যে চ্যাপ্টার গুলা পড়ে আমরা কি করবো, আমরা মডেল কোয়েশ্চেনে ডিরেক্টলি চলে যাই স্যার। হ্যাঁ, মডেল কোয়েশ্চেনে গেলেও কিন্তু তোমাকে এই প্যাসেজ গুলা পড়তে হবে। যখন তুমি একটা প্যাসেজের বাংলা জানা থাকবে তোমার ক্লিয়ারলি, তখন এই প্যাসেজ থেকে অ্যান্সার করা তোমার জন্য অনেকটা ইজিয়ার হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের রিডিং এর, আমরা যখন একটা প্যাসেজ পড়ি তখন আমরা অনেকগুলো নতুন ওয়ার্ডস জানতে পারি, আমাদের ভোকাবুলারিটা স্ট্রং হয়। কথাগুলো কি বলছি বোঝা যাচ্ছে কিনা? স্যার। জি স্যার। বাই ওয়ান আমরা চেষ্টা করব যতগুলো চ্যাপ্টারই আছে আমরা পড়ার চেষ্টা করব, বাংলাটা বোঝার চেষ্টা করব, তারপরে আমরা এটার উপর রিলেটেড কোয়েশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট পেপারে কি রকম কোয়েশ্চেন আমাদের থাকে সেটা আমরা জানি। আমরা প্রথম একটা ক্লাসে আলোচনাও করছিলাম তোমাদের সাথে যে কি কি মার্কস কিভাবে থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশনটা কি রকম ফার্স্ট পেপারে। তো আশা করি এই ক্লাসে সবাই ছিলা, যারা ছিল না বাকিদের কাছ থেকে জেনে নিতে পারো অথবা ইউটিউবে দেখতে পারো। ঠিক আছে? আমরা প্রথম যে পেসিসটা পাই, এই পেসিস থেকে আমাদের দুইটা জিনিস অ্যান্সার করতে হয়, একটা হলো এমসিকিউ, একটা হলো অ্যানসারিং কোয়েশ্চেন। এমসিকিউ তে আমাদের মার্কস থাকে হলো 5টা এমসিকিউ থাকে, আর অ্যানসারিং কোয়েশ্চেনে আমাদের মার্কস থাকে হলো 10, 5টা কোয়েশ্চেন থাকে, 5 × 2 = 10। সবার তো এই আইডিয়াটা আছে তাই না? এই আইডিয়া তো সবার আছে না আমাদের? ইয়েস স্যার। যে ফার্স্ট পেসিস থেকে আমাদের কি কি অ্যান্সার করতে হবে, একটা হলো এমসিকিউ আর একটা হলো অ্যানসারিং কোয়েশ্চেন। জি স্যার। ওকে, সো আমরা এই পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রিতে যে কয়েকজন ব্যক্তি সম্পর্কে আমরা পড়বো তাদের মধ্যে একজন হলেন নেলসন ম্যান্ডেলা। আমি প্রয়োজন ছাড়া কেউ আনমিউট করবা না। একজন হলো নেলসন ম্যান্ডেলা। প্রথম যেটা লেসন 1 ইউনিট 1 সেটা হলো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট। অ্যাপারথাইড ফাইটার হলো যিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তিনি বর্ণবৈষম্যের সংগ্রামী থেকে, এই সংগ্রামটা শুরু করা থেকে পরবর্তীতে তিনি একজন প্রেসিডেন্ট হয়ে গেছিলেন সাউথ আফ্রিকার। সো এটা সম্পর্কে আমরা মোটামুটি একটু জানি, আমাদের একটু নলেজ আছে তাই না? হ্যালো। জি স্যার। সো অ্যাপারথাইড মানে হলো, অ্যাপারথাইড ফাইটার মানে হলো বর্ণবৈষম্যের বিরুদ্ধে যিনি সংগ্রাম করতেন। অ্যাপারথাইড মানে এই জায়গায় বর্ণবৈষম্য বোঝানো হয়েছে, ঠিক আছে? মানে বর্ণবৈষম্য বিরোধী, যিনি বর্ণবাদ বিরোধী আন্দোলন ছিলেন, আন্দোলনে একজন ফাইটার ছিলেন, পরবর্তীতে তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। সো চ্যাপ্টারটা আমরা একটু পড়বো, আমরা আজকে পুরো চ্যাপ্টারটা পড়বো, এবং আমি হোপফুলি যে আমরা আজকে একটা চ্যাপ্টার পড়ি, পড়ার পরে আমি নেক্সট ডে তোমাদের এটা থেকে এমসিকিউ এর বিষয়টা এবং অ্যানসারিং কোয়েশ্চেনের বিষয়টা আমরা আলাদা করে আলোচনা করব। কারণ আমার কথা হলো আমি চাই না যে স্টুডেন্টকে আমি খুব বেশি একসাথে দিয়ে দিব, বাট আমি যে জিনিসগুলো দিব সেগুলো যেন তারা নিতে পারে, সেগুলো যেন তাদেরকে হেল্প করে। সো আজকে আমরা চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ি। কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে আরেকবার বলবা। আমি কি শুরু করব? জি স্যার, শুরু করেন। স্টার্ট করুন। আচ্ছা, দেখো এই জায়গায় এই যে একটা শব্দ আছে REUTERS, এটার উচ্চারণ কি কেউ বলতে পারবা? এটা একটা ব্রিটিশ পত্রিকা, REUTERS। কেউ কি দেখছো এটা আগে? আর জি না স্যার। এটার উচ্চারণটা হলো রয়টার্স। নাম শুনছো? ইয়েস স্যার, Yes, শুনছি sir. মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটার বানানটা Right. আসলে রয়টার্স এর মতো হয় না, REUTERS। এটা হলো একটা ইংলিশ পত্রিকা রয়টার্স, ঠিক আছে? Yes, জি sir. স্যার। ওই পত্রিকায় 15th of December 2013 এই এডিটোরিয়ালটা লেখা হয়েছিল নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। আমরা যে চ্যাপ্টারটা এখন পড়বো এটা রয়টার্সে 15 ডিসেম্বর 2013 একটা কলাম লেখা হয়েছিল নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, সেটাই তুলে ধরা হয়েছে এই জায়গায়। ঠিক আছে, আদাব, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো খেয়াল করে দেখো জোহান্সবার্গ, এটা হলো জোহান্সবার্গ হলো সাউথ আফ্রিকার একটা জায়গা। এটা লেখা হয়েছে রয়টার্সে, এই জায়গায় ব্র্যাকেটের মধ্যে আবার দিছে, Nelson Mandela guided South Africa from the shackles of apartheid
to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. মানে হলো নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বিশেষ করে বর্ণবৈষম্যের যে একটা প্রভাব ছিল সাউথ আফ্রিকাতে, অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে যে একটা বৈষম্য ছিল, তাদের মধ্যে যে একটা ফাইটিং কাজ করতো, সেটা থেকে তিনি সাউথ আফ্রিকাকে বের করে নিয়ে এসেছিলেন এবং সাউথ আফ্রিকাকে একটা মাল্টিরেশিয়াল ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তাকে বলা হয় এজ এন আইকন অফ পিস এন্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং রিকনসিলিয়েশন মানে হলো যে একটা ফাটল দেখাতে কারো মধ্যে, সম্পর্কটা যে চির ধরে যায়, এই সম্পর্কটাকে আবার একসাথে মিলানো, এটাকে বলা হয় রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশনের মিনিংটা বোঝা গেছে কিনা? যেমন ধরো Yes, কারোর sir, সাথে বুঝতে যদি পারছি। কারো মারামারির কারণে একটা ব্রেক হয়ে যায়, ওই ব্রেকটা ভেঙে আবার তাদেরকে একত্রে করে ফেলা, সেটাকেই বলা হচ্ছে রিকনসিলিয়েশন। পুনর্মিলন বলতে পারি আমরা এটাকে। who came to embody the জি struggle for স্যার। justice around the world, এবং তিনি সংগ্রাম করেছিলেন মোটামুটি সারা পৃথিবীতে জাস্টিসটাকে প্রতিষ্ঠা করার জন্য, মানে ন্যায় বিচারটাকে প্রতিষ্ঠা করার জন্য। আবার বলি, নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and শেকলস reconciliation. তো কি স্যার? কি শ্যাকলস মানে হলো বাধা, শেকলস। শ্যাকলস মানে হলো বাধা, মানে একটা যে লিমিটেশনস আছে, একটা যে প্রবলেমস আছে, এটা থেকে বের করে নিয়ে আসা। জি স্যার, বুঝতে পারছি। সো এই হলো প্রথম অংশের বাংলাটা। পরে বলছে, দেখো কি বলছে, imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. একটু শব্দগুলা যে মিনিং গুলা বলবো এগুলো একটু লিখে রাখবা। ইমানসিপেশন মানে হলো মুক্তি, ইমানসিপেশন। সো কি বলছে দেখো লাইনটা, imprisoned for nearly 3 decades. 1 decade equal to how many years? আমরা কি জানি? এক ডেকেডে কত বছর হয়? জানি না স্যার। এক ডেকেডে হয় 10 বছর। সো 10 3 বছর। ডেকেডস মানে প্রায় 30 বছর। তাকে কিন্তু জেলে পাঠানো হয়েছিল এই যে কিসের কারণে, তিনি হোয়াইট মাইনরিটিদের এগেইনস্টে উনি ফাইট করেছিলেন। মানে তিনি হোয়াইটদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন যাতে ব্ল্যাকদের অধিকার আদায় প্রতিষ্ঠা করা যায়, এই কারণে তাকে জেলে দেয়া হয়েছিল এবং তিনি প্রায় 30 বছর জেলে ছিলেন। নিয়ারলি 3 ডেকেডস, ঠিক আছে? 27 বছর তো স্যার, মেবি। 27, প্রায় 30 ধরতেছে এই জায়গায়, পুরো 30 বলে নাই। ও জি স্যার, বুঝতে পারছি, নিয়ারলি নিয়ারলি 3 ডেকেডস, জি। ঠিক আছে? জি স্যার। সেটা 27, 28, 29, 30 যে কোনটা হইতে পারে। কি বলছে দেখো, বাট ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, কিন্তু তিনি জেলে থেকেও ওই হোয়াইট মাইনরিটিদের এগেইনস্টে তার যে সংগ্রাম ছিল সেটা তিনি বন্ধ করেন নাই। মানে তার প্ল্যান ছিল আমাকে মেরেই ফেলো, কিন্তু আমি ব্ল্যাকদের মুক্ত করব, আমি তাদেরকে ইমানসিপেটেড করবই, মানে আমি আমার ব্ল্যাক পিপলকে মুক্ত করতেই হবে, এটা তার একটা ছিল শপথ। ঠিক আছে, আমরা কি জি স্যার। ইমানসিপেশনের মিনিংটা লিখছি? জি স্যার, লিখছি। জি স্যার। ওকে, একটু মিনিং গুলা লিখবা। He was determined to bring down apartheid while avoiding a civil war. অর্থাৎ তার ইচ্ছা ছিল যে কোনো বর্ণবৈষম্য থাকবে না, কিন্তু তিনি কোনো সংগ্রামের পক্ষেও ছিলেন না, মানে তিনি কোনো মারামারিও করবেন না, কারোর সাথে কোনো ফাইটেও যাবেন না, এটা তার ইচ্ছা ছিল প্রথম দিকে। মানে তার কথা হলো আমি অধিকার প্রতিষ্ঠা করব, কিন্তু আমি কোনো ধরনের মারামারিতে জড়াবো না। মানে তার ইচ্ছা ছিল যে একেবারে মারামারি ছাড়া কিভাবে এটা সমাধান করা যায়, এরকম তার একটা ইচ্ছা ছিল। আচ্ছা, হিজ প্রেস্টিজ এন্ড ক্যারিজমা, ক্যারিজমার মানে হলো কারিশমা, বাংলায় আমরা বলি না কারিশমা, কিছু অলৌকিক ক্ষমতা, কিছু শক্তি, এগুলাকে কারিশমা বলা হয়, যে লোকটা কি কারিশমা দেখাইলো, আমরা এরকম বলি না অনেক সময়? ইয়েস স্যার, বলি। এটার ইংলিশ শব্দ হলো ক্যারিজমা, ক্যারিজমা। CHARISMA, ক্যারিজমা, উচ্চারণটা হবে ক্যারিজমা, এটার উচ্চারণ আবার কারিশমা না। কারিশমা দিয়ে একটা মুভি আছে। হ্যাঁ, so his prestige and charisma helped him win the support of the world, অর্থাৎ তার যে একটা সম্মান ছিল সারা পৃথিবীতে এবং তার যে কিছু ক্যারিজমেটিক পাওয়ার ছিল, এই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তিনি সাপোর্ট পেয়েছিলেন, সহযোগিতা পেয়েছিলেন এই হোয়াইট মাইনরিটির এগেইনস্টে ফাইট করার জন্য।
বুঝা গেছে? Yes, sir. ওকে, আমরা পরের প্যারায় যাই। তিনি কি বলছেন দেখো, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস। বলতেছে আমি এটা প্রচুর পরিমাণে ঘৃণা করি, এই যে বর্ণ বৈষম্য জিনিসটা। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ। আমি আমার সারা জীবন এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি, and I will fight it now and will do so until the end of my days. তিনি একটা বক্তব্যে বলছিলেন যে আমি সারা জীবন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমি এখনো সংগ্রাম করছি, এবং আমি ভবিষ্যতেও আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে যাব। ক্লিয়ার? Yes, sir. Okay. Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন যখন তিনি প্রথম সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন 1994 সালে। ঠিক আছে? Yes, sir. জি স্যার। একটু ইয়েস স্যার দুই একজন বইলো, তাহলে আমি বুঝতে পারি যে তোমরা আসো, না হলে মনে হয় শীতের মধ্যে ঘুমায় পড়ছো। আছি স্যার ক্লাসে। ওকে ওকে, পরে আমারও ঘুম ধরে যাবে, তাই না, তোমরা যদি ঘুমায় পড়ো। ওকে, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম। তিনি বলতেছেন এখন যেহেতু আমি প্রেসিডেন্ট হয়ে গেছি, তাইলে যারা এতদিন ধরে বিভিন্ন ধরনের দুর্দশায় ছিল, অনেক কষ্টে ছিল, তাদেরকে এখন হিলিং, মানে তাদেরকে এখন মুক্ত করার সময় চলে আসছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস, এই ক্যাজমসটা একটু আন্ডারলাইন করো, CHASMS, ক্যাজমস। ঠিক আছে? Yes, sir. জি স্যার। ক্যাজমসটা আন্ডারলাইন করে ক্যাজমস একটা জিনিস বলছে, দেখো লাইনটা একটু পড়ো তো তোমরা, দুই একজন, যে কোনো একজন। কোন লাইন, স্যার? ওই যে লাইনটা, দ্যাট মোমেন্ট টু ব্রিজ। The moment to bridge the chasms that divide us has come. কি হইতে পারে, একটু মিনিটটা বলো তো। chasm-এর মিনিং তো জানি না, স্যার। ক্যাজমের মিনিং হলো ফাটল বা চির। মানে বলতেছে আমাদের মধ্যে যে ফাটল দেখা দিছিল, আমাদের হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল, এটাকে আবার ব্রিজ করার, মানে এটাকে আবার একত্রে করার সময় চলে আসছে। এই জায়গায় ব্রিজ জি, বলতে স্যার। আসলে ওই আমরা যে ব্রিজ বলি, এই ব্রিজকে বলে নাই, এই ব্রিজ বলতে দুইটা জিনিসকে একত্রে করার কথা বলতেছে। স্যার আমি তো ওইটাই বলছিলাম। হ্যাঁ, তুমি কোনটা বলছিলা? ওই ব্রিজের কথা, আমরা যে ব্রিজ বলি। না না, এটা এই ব্রিজ এই জায়গায় বুঝায় নাই। এই জায়গায় ব্রিজ বলতে কি বুঝাইছে, ব্রিজ কি করে, দুইটা এলাকাকে একত্রে করে না? জি, স্যার। ব্রিজের কাজ জি কি? স্যার। এটা কিন্তু ওই স্যার। ব্রিজই, ওই ব্রিজই কিন্তু এই জায়গায় আসছে। ব্রিজ মানে কি, সংযোগ। ঠিক আছে? হুম। জি স্যার। Yes, sir. সো এই ওয়ার্ডটারে খুব সুন্দর করে এই জায়গায় সাজাইছে, দেখো, দ্য মুভমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। অর্থাৎ যে আমাদের মধ্যে যে ফাটলটা তৈরি হয়েছিল, এই ফাটলটাকে এখন আমাদেরকে বন্ধ করে দিতে হবে, আমাদের মধ্যে একটা ব্রিজ স্থাপন করে। মানে এখন আর কোনো ফাটল থাকবে না আমাদের মধ্যে। যে ব্রিজটা আমাদেরকে আসলে আগে ডিভাইড করছিল, এটাকে আমরা এখন একত্রে করে দিব। Yes, কথাটা sir. বোঝা গেছে? আচ্ছা, জি, স্যার। we have at last achieved our political emancipation. তিনি বলতেছে যে অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তিটা পেয়েছি, এখন আমাদের সবার অধিকার সমান। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize. 1993 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। An honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. অর্থাৎ তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন, কিন্তু এই নোবেল পুরস্কারটা তিনি শেয়ার করেছিলেন একজন হোয়াইট আফ্রিকানের সাথে, যিনি হোয়াইট হয়েও ব্ল্যাকদের অধিকার আদায়ের জন্য ম্যান্ডেলাকে সাহায্য করেছিলেন এবং তাকে জেল থেকে বের করে আনতে সাহায্য করেছিলেন। বুঝা গেছে? Yes, sir. তিনি একজন হোয়াইট ছিলেন, কিন্তু তারপরেও তিনি ওই ম্যান্ডেলাকে সাহায্য করেছিলেন জেল থেকে মুক্ত করতে, এবং তাকে তার অধিকার, মানুষের অধিকার আদায়ে সহযোগিতা করেছিলেন। সো এই কারণে তিনি মনে মনে ভাবলেন যে নোবেল পুরস্কারটা শুধু আমার প্রাপ্য না, এই লোকটাও নোবেল পুরস্কারটা পায়। ওই কারণে তিনি নোবেল পুরস্কারটা তার সাথে শেয়ার করেছিলেন, যার নাম ছিল F.W. de Klerk।
আমরা যাইতে জি পারি স্যার। পরের বেড়ায়? Yes, sir. Okay. Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. অর্থাৎ তিনি ম্যান্ডেলা যে শুধুমাত্র তার আফ্রিকানদের জন্য কাজ করেছিলেন এটা কিন্তু না, সারা পৃথিবীতে হিউম্যান ডিগনিটি মানে মানুষের মর্যাদা, মানুষের অধিকার আদায়, রাজনৈতিক মুক্তি এই সবগুলোর জন্য তিনি কাজ করেছিলেন। ইভেন তিনি এইডস রোগটাকে প্রতিহত করার জন্য কাজ করেছিলেন। অর্থাৎ তিনি মোটামুটি সব ক্ষেত্রেই ভূমিকা রেখেছিলেন মানুষের কল্যাণের জন্য, মানুষের মর্যাদার জন্য, মানুষের সম্মানের জন্য। Yes, sir. He formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." অর্থাৎ 2004 সালে তিনি কোনো এক কারণে পাবলিক লাইফ থেকে সরে গিয়েছিলেন তার 86তম জন্মদিনের আগে, এবং যাওয়ার সময় তার একটা বক্তব্যে তার প্রিয় মানুষকে বলে গেছিলেন যে আমাকে আর কেউ ডাকবে না, যদি আমার প্রয়োজন হয় আমি তোমাদেরকে ডাকবো। মানে এই বলে তিনি আসলে লোকটুকের আড়ালে চলে গেছিলেন। এরপরে আর তার কেউ তার কোনো খবর পায় নাই। ঠিক আছে? Ji, sir. Ji, sir. But he remained one of the world's most revered public figures. Revered মানে হলো শ্রদ্ধার পাত্র, রিভারেন্স থেকে রিভার্ড আসছে। But he remained one of the world's most revered public figures, combining celebrity একটা ওয়ার্ড তো আছে স্যার, রিভার্স। মানে রিভার্স মানে হলো পিছনে যাবে, রিভার্স মানে হলো বিপরীত, বিপরীত। জি স্যার। আর এটার নামটা হলো রিভারেন্স, REVERENCE। রিভারেন্স মানে শ্রদ্ধা, সম্মান। জি স্যার, বুঝতে পারছি। আর এই জায়গায় হলো মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, সবচেয়ে সম্মানিত পাবলিক ফিগার ছিলেন তিনি। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, মানে পৃথিবীর অন্যতম একজন শ্রদ্ধেয় ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, এবং তার মধ্যে একটা সেলিব্রিটি স্পার্কল ছিল। সেলিব্রিটি বলতে আমরা কি বুঝি? নায়ক নায়িকা এরকম না। তো তিনি পাবলিক বিখ্যাত। হিরো ছিলেন, তিনি ছিলেন পাবলিক হিরো, পাবলিক সেলিব্রিটি, উইথ এন আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট এন্ড হিউম্যান রাইটস। এবং তিনি সবসময় মানুষের মুক্তি, মানুষের সম্মান এবং মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছিলেন। Yes, sir. He is at the epic center of our time, ours in South Africa and yours wherever you are. একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন যার নাম ছিল নাদিম গ্রোডিমার, the South African writer and Nobel laureate for literature once remarked. তিনি এই ব্যক্তি নাদিম গ্রোডিমার যে আফ্রিকার একজন রাইটার ছিলেন এবং তিনি একজন নোবেল লরেটও ছিলেন, একজন বিখ্যাত একজন কবি ছিলেন, চারণ কবি বলা হয় তাদেরকে, মানে একটু উপরের লেভেলের কবি আর কি। খুব ভালো একজন কবি ছিলেন, খুব ভালো একজন রাইটার ছিলেন। স্যার এটা নাদিম গর্ডিমার না জর্ডিমার হবে? গর্ডিমারই বলি আমরা, গর্ডিমার। উচ্চারণটা কি হবে স্যার? নাদিম গর্ডিমার, নাদিম। গর্ডিমার, ওকে স্যার। তিনি বলছিলেন যে এই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলেন যে তিনি শুধুমাত্র সাউথ আফ্রিকার একজন জন্য বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন না, তিনি সারা পৃথিবীর জন্য ছিলেন, যেমন আমাদের তেমন সারা পৃথিবীর মানুষের জন্য, এবং তিনি সারা জীবন এইরকমই থাকবেন মানুষের কাছে। ঠিক আছে? Yes, sir. The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. অর্থাৎ তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা তিনি তখনই পেয়েছিলেন যখন তিনি জেলের থেকেও মানুষের অধিকার আদায়ের জন্য, ব্ল্যাকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিলেন। এটাই তাকে বেশি স্বীকৃতি দিয়েছিল, শুধুমাত্র তার দেশে না, সারা পৃথিবীতে। পৃথিবীর বিভিন্ন দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে এটার জন্য সম্মান করে যে তিনি জেলে থাকার পরেও মৃত্যুটাকে কখনো ভয় পান নাই। তিনি সব সময় জেলে এই 30 বছর থাকা অবস্থায়ও তিনি কখনো তাদের কাছে মাথা নত করেননি, এবং তিনি ওই ব্ল্যাকদের অধিকার আদায়ের জন্য, ব্ল্যাকদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। এই কারণে পৃথিবীতে সবাই তাকে সম্মান করত এবং এখনো সম্মান করে। ঠিক আছে? জি স্যার। Charged with capital offences in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. অর্থাৎ বলতেছে তাকে একবার 1963 সালে একটা
মামলা হয়েছিল রিভোনিয়া ট্রায়াল, এটাতেও তাকে চার্জ করা হয়েছিল, যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, অর্থাৎ কিন্তু সেই সময় যে জিনিসটা করছিল তাকে দোষী সাব্যস্ত করার পরেও আসলে তাকে অনেকভাবে মনে করো অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু তারপরেও তিনি সেটা মেনে নিয়েছিলেন এবং তিনি কখনো সেটার প্রতিবাদ করেন নাই, বরং তিনি তার অধিকার আদায়ের জন্য তিনি বলছেন যে না, আমাকে যে ধরনের শাস্তি দেওয়া হবে আমি সব ধরনের শাস্তি মানতেই রাজি, আমি এটা কখনো এগুলোর জন্য পিছপা হব না। এবং জীবনে তিনি কখনো পিছনে ফিরে তাকানি নাই, তিনি সবসময় মানুষের অধিকারের জন্য কাজ করছেন, স্পেশালি ব্ল্যাক পিপুলদের অধিকারের জন্য কাজ করেছিলেন। During my lifetime, I have dedicated myself to the struggle for the African people. বলতেছে আমার জীবদ্দশায় আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার জীবনটাকে ডেডিকেটেড করে দিছি কিসের জন্য? আফ্রিকান পিপলদের জন্য। যদি আমি তাদের কারণে মারাও যেতে হয় কোনো সমস্যা নাই আমার। I have fought against white domination. আমি হোয়াইট ডমিনেশন এগেইনস্টে ফাইট করেছি। I have fought against black domination. আমি ব্ল্যাক ডমিনেশনের এগেইনস্টে ফাইট করেছি। মানে আমি সবার সাথেই ফাইট করব, কিন্তু সেটা হলো মানুষের অধিকার আদায়ের জন্য। মানে এখন বুঝতে পারো মানে জি স্যার। how great he was. জি স্যার। Yes sir, he is obviously great. একটা Obviously. মানুষ তার লাইফে 30টা বছর জেলে কাটাইছে হ্যাঁ। মানুষের অধিকার আদায়ের জন্য। এবং জেলে থাকা অবস্থায় সে কখনো পিছপা হয় নাই। জেলে থাকা অবস্থায় বলছে যে না, আমি যতদিন পর্যন্ত এদের অধিকার আদায় করতে পারবো না, আমি মানে আমার মৃত্যুতেও আমি শান্তি পাবো না। পরবর্তীতে তিনি আসলে যেটা হারায় গেছিলেন, এটা হয়তো কোনো একটা অভিমানে তিনি আর মানুষ লোকচক্ষু থেকে আসলে আড়ালে চলে গেছিলেন। এটা কিসের জন্য গেছিলেন এটা কেউ খুঁজে পায় নাই, এই কারণে তার মৃত্যু ডেটটা দেয়া নাই, বুঝছো? কারণ তিনি পরবর্তীতে Yes আর sir. ফিরে আসেন নাই, এবং তিনি যাওয়ার সময় বলেও গেছিলেন যে আমাকে কেউ আর ডাকবা না, আমি যদি প্রয়োজন হয় আমি তোমাদের ডাকবো। এরপরে আর তার কেউ খবর পায় নাই। তিনি এক ধরনের মানে সন্ন্যাসী জীবনে চলে গেছিলেন আর কি। এটা কোনো একটা কারণ হইতে পারে, হয়তো তিনি যে কারণে কাজ করছিলেন সেই রকম সম্মান উনি পান নাই, ওনার মনের মধ্যে কষ্ট লাগছে, এই কারণে এরকম হইতে পারে কিছু। স্যার কেউ কি আর খোঁজ করে দেখেনি? না, তখনকার মানুষ খুব কমিটেড ছিল, উনি তো তাদেরকে একেবারে প্রকাশ্যে বলছে যে আমাকে প্লিজ কেউ খুঁজতে যাবা না, যদি খুঁজতে যাও তাহলে আমি অসম্মান বোধ করব। বুঝছো কথা? জি স্যার। সো মানুষ তো তাকে ওই সময় প্রচুর শ্রদ্ধা করত, এখন উনি যেটা বলছে এটাই মানছে। তখন তো 84 বছর বয়স হয়ে গেছিল না, হ্যাঁ, 86 বছর। অলমোস্ট বয়স মৃত্যুর সময় অলমোস্ট হয়ে গেছিল। সো জি পরে আর স্যার। কেউ আসলে খবর নেয় নাই, কারণ এদের কমিটমেন্টটা ছিল, ওনারা মানুষেরা তার প্রতি খুব ডেডিকেটেড ছিল, তারাও ভাবছিল যে যদি খবর নিতে যাই তাহলে ওনার অসম্মান করা হবে, তো যেহেতু উনি যেরকম থাকতে চাচ্ছে ওনাকে আমরা থাকতে দিই, এরকম আর কি। পরবর্তীতে আর কেউ খোঁজ নেয় নাই, আর হয়তো মারা মারা তো আর অবশ্যই গেছেন, সেটা তো অনেক আগের। সো পরে আর আসলে কেউ, জি স্যার। এই কারণে তার মৃত্যু ডেটটা নাই আসলে, স্পেসিফিক কেউ জানে না তিনি কবে মারা গেছিলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, I have cherished the ideal of democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities, he told the court. তিনি একবার কোর্টে একটা বক্তব্যে বলেছিলেন যে আমি সারা জীবন এই স্বপ্ন লালন করেছি আমার জীবনে, যে একটা ডেমোক্রেটিক ফ্রি সোসাইটি থাকবে যেখানে সব মানুষ একসাথে মিলেমিশে বসবাস করবে, সবার একই ধরনের সুযোগ সুবিধা থাকবে। ঠিক আছে, পরবর্তীতে হয়তো তিনি ওই যে এটা দেখছেন, হয়তো পরে দেখছেন আবার ঠিকই বৈষম্য থাকতেছে, গরিবেরা গরিব হইতেছে, ধনীরা ধনী হইতেছে, ওইগুলা হয়তো তার পরবর্তীতে আর ভালো লাগে নাই, ওই কারণে হয়তো তিনি চলে গেছিলেন সবকিছু ছেড়ে। মানে উনি দেখছেন যে আমি থেকেও কিছু করতে পারতেছি না, এর চেয়ে বরং আমি নিজেকে গুটিয়ে ফেলি জীবন থেকে। জি স্যার, এরকম হওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, it is an ideal I hope to live for and to achieve, but if needs be, it is an ideal for which I am prepared to die. এটা একটা কথা বলছে, মারাত্মক একটা কথা। It is an ideal I hope to live for and to achieve. এটা আমার জীবনের একটা আদর্শ যেটার জন্য আমি বেঁচে আছি, যেটা আমাকে অর্জন করতে হবে, but if needs be, জি স্যার, কিন্তু এই যদি জন্যই প্রয়োজন, উনি মরতেও রাজি। হ্যাঁ যদি প্রয়োজন হয়, it is an ideal for which I am prepared to die. যদি আমি সেটা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এই আদর্শ নিয়ে আমি মৃত্যুবরণ করব, সেটাই আমার জন্য ভালো। মানে এই কথাগুলো থেকে বোঝা যায় উনার আসলে একটু জি স্যার। কমপ্লেন ছিল সবকিছুর প্রতি আর কি, কারণ উনি তো পুরোপুরি ডেডিকেটেড ছিল, যে বলছে আমি আমার জীবনে সবকিছু স্যাক্রিফাইস করছি এটা প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু এটা যদি প্রতিষ্ঠা করতে না পারি তাইলে বরং আমি মারা যাব, কিন্তু বেঁচে থেকে আমি এটা দেখতে পারবো না। জি স্যার। Friends adored Mandela and fondly called him Madiba.
ফ্রেন্ডরা তাকে ডাকনাম ছিল তার মাদিবা, ফ্রেন্ডরা তাকে মাদিবা বলেই ডাকতো, এটা তার পারিবারিক নাম। নিকনেম ছিল মেবি। হ্যাঁ, and the clan name by which he was known, এটা তার একটা পারিবারিক নাম ছিল, একটা ডাক নাম ছিল। people lauded his humanity, kindness and dignity, মানুষ তাকে সারা জীবন তার এই কাজের জন্য সম্মান করবে, তার প্রশংসা মর্যাদা করতাম। প্রশংসা করবে, এবং তার যে একটা সারা পৃথিবীতে যে একটা ইন্টারন্যাশনাল যে একটা রেকগনিশন রয়েছে, এটা কিন্তু আসলেই হয়েছে। নেলসন ম্যান্ডেলা আমরাও ছোটবেলা থেকে শিখে আসছি, শুনে আসছি, নামটা অনেক প্রসিদ্ধ একটা নাম, তাই না? সো আমরা হয়তো এতদিন স্যার এতগুলা, বইয়ে পড়ছি স্যার আমি। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাইছিলা? জি স্যার। কি কোনো কোয়েশ্চেন করছিলা কেউ? কারো কি কোনো কোয়েশ্চেন আছে রে? কোয়েশন নাই স্যার। আচ্ছা, এই জায়গায় কিছু এমসিকিউ দেয়া আছে, এগুলো মেইন বইয়ে। আমাদের যে জিনিসটা দেখো, একটা জিনিস হলো তোমাদের ওই যে প্রথম যে পেসিসটা, এটা থেকে তোমাদের এমসিকিউ যে 5টা অ্যান্সার করতে হয় আর অ্যানসারিং কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হয়, সেটা পুরোপুরি এই পেসেজের ভিতরেই থাকে। কিন্তু বিষয়টা হলো এমসিকিউ এ যদি তোমার ভোকাবুলারিটা একটু স্ট্রং না হয়, তুমি যদি একটু কিছু শব্দের মিনিং গুলা না জানো, তাহলে তুমি কিন্তু খুব ভালো করতে পারবে না, ভোকাবুলারি তোমার মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জায়গায় এমসিকিউ এ আমি কিছু সিস্টেম সবসময় স্টুডেন্টকে বলি যে দেখবা, তুমি যদি মনে করো যে তোমার অ্যান্সারটা কমন না, তুমি জানো না এটার মিনিংটা কি, তখন তুমি মানে এটার সাথে মিলে না এরকম মিনিং গুলো আগে খুঁজে ফেলবা। যদি তুমি 2টা বা 3টা পেয়ে যাও, 3টা যদি পেয়ে যাও, তাহলে যেটা বাকি থাকলো সেটাই তো অ্যান্সার হওয়ার কথা, তাই না? আমি কথাটা বুঝাইতে পারছি জি কিনা স্যার। তোমাদের? জি স্যার। ঠিকটা বুঝতে পারছি স্যার। এখন এটা হলো আসলে সিস্টেম, কিন্তু এটা আসলে পিওর ট্রিক্স না, এটা হলো তোমার যদি কমন না পড়ে। বাট কমন পড়ার জন্য তোমাকে প্রচুর পরিমাণে ওয়ার্ডস পড়তে হবে, প্রচুর পরিমাণে মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, তখন তোমার ভোকাবুলারিটা অনেক বেশি পরিমাণে স্ট্রং হবে। যখন স্ট্রং হবে তখন তুমি এমসিকিউ গুলা অনেক সময় মিনিংটা না বুঝেও ধরতে পারবে এটার সাথে এটা যায়। কথাটা বোঝা ইয়েস গেছে? স্যার। সো এরকম কিছু টেকনিক তোমাকে ফলো করতে হবে আসলে ভালো করার জন্য। কারণ সব সময় আমরা যেটা প্রবলেম হয়, আমরা সব সময় শুধু চাই যে আমরা সবকিছু জেনে যাব, এটাও একটা বিষয় না। কোনো 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 সময় আনকমন হয়ে যেতে পারে। এখন আনকমন হইলো মানে কি আমি এটা দিব না, আমি চলে আসলাম, এটা তো হবে না। আমাকে অ্যাটলিস্ট আই শুড ট্রাই টু অ্যান্সার, কারণ এই জায়গায় আমার কোনো নেগেটিভ মার্কিং নাই। কথা আছে না, এটা থেকে আমার কোনো নেগেটিভ মার্কিং আছে? সো জি না যেহেতু স্যার। আমার নেগেটিভ মার্কিং নাই, সো আমি কিন্তু অ্যান্সারটা এফোর্ড করতেই পারি। এই কারণে আমি যদি একটু এরকম টেকনিক্যাল হই, একটু টেকনিক আমি ফলো করি, তাহলে আমার জন্য সেটা অনেক বেশি হেল্পফুল হবে, আমি সহজে পারবো এই জিনিসটা করতে। বুঝা গেছে কথাটা? ইয়েস স্যার। বাকিরা কি বুঝছো আমি কি কথাটা বলতে চাচ্ছি? জি স্যার। না বুঝলে আবার কোয়েশ্চেন করতে পারো যে বুঝি নাই স্যার কি বলছেন। কারণ আমি তোমাদের একেবারে মনে করো একেবারে জাস্ট মেইন জিনিসটা বুঝাইতে চাই আর কি, যেটা যেটা দরকার তোমাদের। জি স্যার। আচ্ছা, যদি এই জিনিসটা হয় তাহলে আমাদের, তোমরা একটু নিজেরাই বুঝো, দেখো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমরা পড়বা একটা বইয়ের, অনেক ওয়ার্ড তোমরা নিজেরাও দেখবা যে না চাওয়া সত্ত্বেও অনেক ওয়ার্ড তোমাদের শেখা হয়ে যাবে। এই যে আজকে যে আমরা ওয়ার্ড গুলা শিখলাম, যেমন ধরো এই ওয়ার্ড গুলা যদি আমি চ্যাপ্টারটা না পড়তাম, এই যে অ্যাপারথাইড, এটা আমি জানছি চ্যাপ্টারটা পড়ে, কিন্তু এটা আমাকে হেল্প করবে, তুমি নিজেই দেখবে। এরপরে যেমন ধরো শ্যাকলস, যেমন ধরো রিকনসিলিয়েশন, আমরা পড়ছি ইমানসিপেশন, এই ওয়ার্ড গুলো, এরপরে ক্যারিজমা, ক্যাজম, এগুলা কি আমাদের আগে জানা ছিল? জি না স্যার। জি না স্যার। সো এটা আমরা জানলাম কিভাবে? আমরা এই চ্যাপ্টারটা পড়ার কারণেই তো জানতে পারছি, তাই না? সো এই যে আমি যে ইয়েস প্রত্যেকটা জি স্যার। চ্যাপ্টার পড়বো, মানে আমার প্রত্যেকটা চ্যাপ্টারে নতুন নতুন ওয়ার্ড শেখা হবে। মানে আমি একটা থিওরিতে সবসময় বিশ্বাস করি, মানে পড়াশোনার কোনো শর্টকাট কোনো ওয়ে নাই। তুমি যদি সিরিয়াসলি জানতে হয়, ভালো করতে হয়, তোমাকে পড়াশোনা করতেই হবে। শীতের দিন বলে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকবা আর তুমি পরীক্ষাতে খুব ভালো করবা, এরকম হবে না। যেমন আমরাও যে আহ, পড়াশোনার জন্য জীবনে অনেক জিনিস স্যাক্রিফাইস করতে হয়, আমরাও প্রচুর সকালে ঘুম থেকে উঠে, যখন মনেই হইতো যে মানে
মানে মনে হইতো যে সকালবেলা কেউ ডাকতেছে স্কুলে যাওয়ার জন্য, মনে হইতো যদি মানে কি বলবো, মানে হয় তাকে মেরে ফেলবো না নিজে মারা যাবে, এরকম মনে হইতো সকালবেলা ঘুম থেকে উঠার সময়। কত জি স্যার। পেইনফুল ছিল। কিন্তু তোমাকে, দ্যাট মিন্স ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট সামথিং ইউ নিড টু স্যাক্রিফাইস সামথিং। তুমি কিছু পেতে হলে তোমাকে কিছু ছাড়তে হবে। এই আরামটা ছেড়ে দাও, ভবিষ্যতের আরাম হবে। আর এখন যদি এত বেশি আরাম করতে চাও তাহলে ভবিষ্যৎটা খুব বেশি খারাপ হবে। সো এখনের আরামগুলা ছেড়ে দেওয়া, ভবিষ্যতের আরাম জমা করে রাখা। এখন একটু আরামায়েশ কম করবা। স্টুডেন্ট লাইফে আরামায়েশ করাটা যারা করে তারা জীবনে কখনো সফল হইতে পারবে না। আমার সাথে একমত না জি যারা, না স্যার। তারা হাত হাত তুলতে পারো যারা একমত না। স্যার একেবারে বাদ দিয়ে দিন স্যার। কে কে একমত না বলো। এখানে একমত না হওয়ার কিছু নেই স্যার, আমি স্যার একমত স্টুডেন্ট আছি। লাইফে বেশি স্ট্রাগল করতে হয়। এইটাই। স্যার আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। সো এটা 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 আমাদেরকে একটু কেয়ারফুল হইতে হবে। আমি বারবার বলতেছি, আগেও বলছি, এখনো বলতেছি, এই যে আমরা চ্যাপ্টার গুলো তোমাদেরকে দেখাবো, পড়াবো, আমি তোমাকে পড়াইয়া দিছি, বুঝাইয়া দিছি, বাট তুমি যদি এটাকে আরেকবার না পড়ো, আরো কয়েকবার না পড়ো, তোমার জিনিসটা ক্লিয়ার হবে না। তুমি কি ভাবলা কি স্যার তো পড়াইয়া দিছে, আমি তো শুনছি, শেষ হবে না। বুঝা গেছে কিনা? জি স্যার। ইয়েস আচ্ছা, স্যার। এরপরে দেখো এমসিকিউ এর যে বিষয়টা বললাম, এরপরে যেটা আছে দেখো অ্যানসারিং কোয়েশ্চেন। কোয়েশ্চেনের ক্ষেত্রে দুইটা জিনিস অ্যান্সার করার সময় একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে। একটা হলো যদি ডু দিয়ে কোয়েশ্চেন করে তাহলে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট টেন্সে করছে, আর ডিড দিয়ে কোয়েশ্চেন করলে ধরে নিতে হবে সেটা পাস্ট টেন্সে করছে। সো আমাকে ডিড দিয়ে যখন কোয়েশ্চেন করবে আমার অ্যান্সারটাও কিন্তু পাস্ট টেন্সেই শুরু করতে হবে। বুঝা গেছে কথাটা? সেটা নেটে ইয়েস সমস্যা স্যার, বুঝতে করতেছে। পারছি। যেমন ধরো আমাকে কোয়েশ্চেন করলো হোয়াট ডিড ইউ ডু, তাহলে আমার অ্যান্সারটা কি হবে দেখো, জি হোয়াট ডিড ইউ স্যার। ডু ইয়েস্টারডে, আমার অ্যান্সারটা হবে আই জি স্যার। ডিড, অথবা আই প্লেড, আই ওয়েন্ট। আর যদি কোয়েশ্চেন করে হোয়াট ডু ইউ ডু, তখন আমার অ্যান্সারটা হবে আই ডু, আই প্লে, আই সিং, এইরকম। সো এটা একটা বেসিক জিনিস অ্যান্সার করার সময়। আমি আগামী ক্লাসে তোমাদের অ্যান্সার কি রকম করতে হয়, কোয়েশ্চেন থেকে আমি 50% জিনিস নিতে পারি, আর বাকি 50% আমাকে একটু অ্যারেঞ্জ করে বলতে হবে। তারপরে তাইলে আমি খুব সহজে অ্যান্সারিং কোয়েশ্চেন করতে পারবো। কথাটা বুঝা গেছে? ইয়েস স্যার স্যার, বুঝতে 2 পারছি। নাম্বার কোশ্চেনে তো 5টা প্রশ্ন থাকবে, তার আনসার দিতে হয়। হ্যাঁ, আর এই তো 5টা দেখাইলাম। ফার্স্ট নাম্বার তো ফার্স্টে তো এরকম এমসিকিউ থাকবে, এই যে এরকম। জি স্যার জানি। আগামী দিন আমি নেলসন ম্যান্ডেলার উপরে এমসিকিউ এবং কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেন থেকে নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, এবং কিভাবে অ্যান্সার গুলো হয়েছে সেগুলো আলোচনা করব, করে তোমাদেরকে বুঝাবো কিভাবে এমসিকিউ এর অ্যান্সার করতে হয়। এমসিকিউ তো বলেই দিলাম কিভাবে করতে হয়, আর কোয়েশ্চেন গুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখায় দিব। ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে তোমাদের স্যার। আজকের কাজটা হলো তোমরা প্লিজ এই চ্যাপ্টারটা আবার খুব ভালো করে পড়বা, মিনিং গুলা প্রত্যেকটা একটু নোট করবা আলাদা আলাদা করে একটা খাতার মধ্যে। যতগুলা নতুন ওয়ার্ড পাবা এগুলা একটু নোট করবা, নোট করে এই ওয়ার্ড গুলা একটু মেমোরাইজ করার চেষ্টা করবা। তারপরে চ্যাপ্টারটা পড়বা, পরে নিজে নিজে একটু ট্রাই করবা, এই যে এই বইয়ের মধ্যে যে এমসিকিউ আছে এবং যে অ্যানসারিং কোয়েশ্চেন আছে এগুলো নিজে নিজে একটু ট্রাই করো, দেখো কতটুকু তুমি পারো। বাট চ্যাপ্টার আমাদের সবগুলা পড়তে হবে, এটা আমাদের মাথার মধ্যে যেন থাকে। হয়তো স্যার জি ক্লাসে স্যার। সবগুলা পড়াইতে পারবে না, তোমাদের নিজে নিজেও কিন্তু পড়তে হবে, এটা কিন্তু মাথায় থাকে যেন। ঠিক আছে? ওকে স্যার, মাই মাইন্ড ইট। আচ্ছা, সো জি স্যার। আজকের জন্য আমরা এতটুকুই থাকবো। আমি আগামী দিন কোয়েশ্চেন এবং এমসিকিউ দুইটাই আলোচনা করব, কিভাবে অ্যান্সার করতে হয় সেটা আমি দেখাবো। ক্লিয়ার? আর প্লিজ হোমওয়ার্ক ইয়েস দিলে স্যার, হোমওয়ার্ক ক্লিয়ার। গুলা কইরো। তোমাদেরকে তো আমি মোবাইলের মধ্য দিয়ে গিয়ে, ল্যাপটপের মধ্য দিয়ে গিয়ে বকাও দিতে পারবো না, কিছু বলতেও পারবো না। রেসপন্সিবিলিটি নিতে হবে তোমাদের। ইউ হ্যাভ টু টেক ইওর ওন রেসপন্সিবিলিটি, যে না আমাকে এটা করতে হবে। যে নিজে নিজেকে বুঝে ফেলে তাকে বোঝানোর জন্য আলাদা মানুষ লাগে না। ওকে? জি স্যার। জি স্যার। হ্যাভ এ গুড ডে এন্ড এনজয় দ্য কোল্ডনেস। বাই। না স্যার, আমি এনজয় করতে চাই না। পড়ো, যখন যেটা উপরে বলবে সেটাকে এনজয় করবা, এটাই বাস্তবতা। টেক কেয়ার, বাই। ওকে স্যার, টেক কেয়ার টু স্যার। স্যার আসসালামু বাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আদাব।